অল দি ইনডেফিনিট টেন্সেস। আমরা আমাদের স্কুলে যে কাজটা করতাম তা হচ্ছে প্রেজেন্ট টেন্সের সবগুলি ক্লাসিফিকেশন আগে শিখতাম, তারপরে পাস্ট টেন্সের সবগুলি ক্লাসিফিকেশন শিখতাম, তারপরে ফিউচার টেন্সের সবগুলি ক্লাসিফিকেশন শিখতাম। আমরা একটু উল্টাভাবে করি, কেমন? আমরা ইনডেফিনিট টেন্সগুলি আগে শিখবো, তারপরে কন্টিনিউয়াস টেন্সগুলি আগে তারপরে শিখবো, তারপরে পারফেক্ট টেন্সগুলো শিখবো, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো শিখবো। সো এই ভিডিওতে সবগুলো ইনডেফিনিট টেন্স কীভাবে করে কাজ করে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট কীভাবে করে কাজ করে তা আমরা শেখার চেষ্টা করব। সবার আগে আসি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলতে সাধারণত বোঝায় কোনো একটা কাজ যেটা প্রায়শই হয়ে থাকে, নিয়মিত হয়, সাধারণত হয়, এরকম জিনিসকে এই মুহূর্তে হচ্ছে বা একটু আগে হয়েছিল এরকম না, সাধারণত হয় সেই জিনিসটাকে বোঝায়, অথবা কোনো জিনিসের পার্মানেন্ট অবস্থাকে বোঝাতে পারে। আমি দুটোরই এক্সাম্পল দিই। সবার আগে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে সাধারণত হয়। আই প্লে ফুটবল, হি ডান্সেস, দে প্লে বাস্কেটবল, দে ইট রাইস। অর্থাৎ তারা সাধারণত খায়, সবসময় করে, এটাই হচ্ছে তাদের প্রতিদিনের অভ্যাস কিংবা সাধারণত কোনো নিত্যনৈমিত্তিক কাজ হয়ে থাকে, সেটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার সেকেন্ড যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেটা হচ্ছে কোনো কিছুর পার্মানেন্ট বা বর্তমান অবস্থা। হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বর্তমান অবস্থা। দিস ইজ আ রিস্কি প্লেস, এটি একটি বিপজ্জনক জায়গা। এই প্রত্যেকটা জায়গায় ওই সকল জায়গা, ব্যক্তি বা বস্তুর বর্তমান পার্মানেন্ট অবস্থা বা সেমি পার্মানেন্ট যে অবস্থা, বর্তমান যে অবস্থা বা অবস্থান, সেটি বোঝানো হচ্ছে। অর্থাৎ এটা এই মুহূর্তে হচ্ছে তা বোঝায় না, একটা পার্মানেন্ট বা সেমি পার্মানেন্ট অবস্থা বোঝা যায়। এইটাকে আমরা ইংরেজিতে যখন বাক্য গঠন করতে চাই তখন আমরা কিভাবে করে বাক্যটা গঠন করি? আমরা সাধারণত ছোটোবেলায় একদম স্ট্রাকচার শিখেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বাই এনজি, অনেক অনেক জটিল কিছু স্ট্রাকচার আমরা শিখেছিলাম। আমরা এত জটিলতায় যাব না, আপনি একটু সহজভাবে চিন্তা করুন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে করে বাক্যগুলো গঠন করি? একটা বাক্য দিয়ে আমরা চিন্তা করব। সে বাক্যটা কি? আই প্লে বাস্কেটবল। আই প্লে বাস্কেটবল, এই বাক্যটা দিয়ে আমরা চিন্তা করব। আমি বিভিন্ন নাম্বার এবং পার্সনে এই বাক্যটা কিভাবে করে গঠন করা যেতে পারে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সেটা আপনাদেরকে একটু ভেঙে দেখাতে চাই। আমি, আই প্লে বাস্কেটবল। উই, আমরা, উই প্লে বাস্কেটবল। ইউ, তুমি, ইউ প্লে বাস্কেটবল। ইউ, তোমরা, ইউ প্লে বাস্কেটবল। হি প্লেজ বাস্কেটবল। এইখানটাতে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে এসে একটা এস বা ইএস যুক্ত হয়ে যাবে কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, কোথাও এস বাই এস যুক্ত হচ্ছে না, কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে এসে একটা এস বা ইএস যুক্ত হচ্ছে। রোনালদো প্লেস ফুটবল, রাকিব প্লেস বাস্কেটবল। সো এই প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন ব্যবহৃত হচ্ছে কেবলমাত্র তখনই এস বা ইএস যুক্ত হচ্ছে। ভাইয়া ইএস কখন যুক্ত হবে? কিছু কিছু শব্দ আছে যেটা শেষে এস দিয়ে শেষ হয় কিংবা এইচ দিয়ে শেষ হয়, যেটার সাথে এস আমরা চাইলে বসালে উচ্চারণ করতে সমস্যা হয়। যেমন আমি যদি বলি যে রোনালদো passes the ball as soon as he receives it. রোনালদো passes the ball, আমি প্যাসেস, প্যাস কথাটা PASS, এর সাথে যদি আরেকটা এস বসাই আপনি উচ্চারণ করবেন কিভাবে? প্যাস, এভাবে তো উচ্চারণ করতে পারবেন না। তাই এটাকে উচ্চারণ করার জন্য আমরা বলি প্যাসেস। সো আমরা যদি আরও প্র্যাকটিস করব তখন আমরা দেখব যে কিছু কিছু জায়গায় এস এর পরিবর্তে ইএস যুক্ত হচ্ছে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে এস বা ইএস ভার্বের সঙ্গে যুক্ত হচ্ছে, কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হচ্ছে না। যেই মেইন ভার্বটা আছে সেই মেইন ভার্ব দিয়ে কাজ চলে যাচ্ছে। এত সিম্পল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর থেকেও সিম্পল পাস্ট ইনডেফিনিট টেন্স। এইখানটাতে ওই পার্সন এবং নাম্বারে ভার্ব পরিবর্তিতই হচ্ছে না। আগে বুঝি পাস্ট ইনডেফিনিট টেন্সটা কি। কোনো একটা কাজ হয়েছিল, এক্স্যাক্টলি কতক্ষণ ধরে হয়েছিল সেটা বোঝাচ্ছে না, কোনো একটা সময় হচ্ছিল সেটা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কোনো একটা কাজ হয়েছিল বা কোনো একটা কাজ হতো, এটা যদি বোঝায়। যেমন আমি যদি বলি রোনালদো বাস্কেটবল খেলেছিল, আমরা বাস্কেটবল খেলেছিলাম। উই প্লেড বাস্কেটবল, রোনালদো প্লেড বাস্কেটবল, ইউ প্লেড বাস্কেটবল, দে প্লেড বাস্কেটবল। প্রত্যেকটা নাম্বারে, প্রত্যেকটা পার্সনে আমরা দেখছি প্লেডই থাকছে,
কোথাও প্লেডস হচ্ছে না, বা এই ভার্বের আর অন্য কোনো ভার্সন ব্যবহৃত হচ্ছে না। খুবই সিম্পল, আমাদের শুধুমাত্র ভার্বের যে পাস্ট ফর্মটা রয়েছে সেই পাস্ট ফর্মটা ব্যবহার করতে হচ্ছে। আপনি যদি চান খুব জটিল করে একটা সূত্র মুখস্থ করবেন, সেটা শুধুমাত্র জটিলতা বাড়াবে, এক্সাম্পল দিয়ে চিন্তা করুন, তাহলে আপনার লাইফটা একদম ইজি হয়ে যাবে। ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স বলতে বোঝায় এমন কোনো একটা ঘটনা যেটা ভবিষ্যতে হবে, হতে থাকবে, বা এত সময় ধরে হতে থাকবে এমন কিছু বোঝাচ্ছে না, জটিল কিছু নেই, খুবই সিম্পল ফিউচার টেন্স বলে এটাকে এই কারণটাতে যে ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটবে। আই উইল গো দেয়ার, হি উইল গো দেয়ার, বা বাস্কেটবলের উদাহরণ যেহেতু বলছিলাম, আই উইল প্লে বাস্কেটবল, ইউ উইল প্লে বাস্কেটবল, হি উইল প্লে বাস্কেটবল, দে উইল প্লে বাস্কেটবল। লক্ষ্য করছেন যে প্রত্যেকটা জায়গায় উইল ব্যবহার হচ্ছে, কোনো সাবজেক্ট বা নাম্বারের কারণে, কোনো পার্সনের কারণে এই উইলটা পরিবর্তন হয়ে যাচ্ছে না। একটা সময় ছিল যখন আমরা শ্যাল ব্যবহার করতাম, আই এর ক্ষেত্রে বা উই এর ক্ষেত্রে শ্যাল ব্যবহার করতাম, এখন শ্যালের ব্যবহারটা উঠে গিয়েছে, এখন সব জায়গায় আমরা উইল ব্যবহার করতে পারি। অর্থাৎ ফিউচারের যেই ফিউচার ইনডেফিনিটের যে ব্যবহারটা সেটাও অত্যন্ত সাধারণ, অত্যন্ত সহজ, সেটা হচ্ছে শুধুমাত্র উইল প্লে, অর্থাৎ আমার যে মেইন ভার্বটা রয়েছে তার সঙ্গে শুধুমাত্র উইলটা যোগ করে দিতে হবে। অর্থাৎ সিম্পল যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলির মাধ্যমে আপনি শিখতে পারেন, আপনাকে কোনো সূত্র এখানটাতে মুখস্থ করতে হচ্ছে না। এই ভিডিওতে আমরা 3টা ইনডেফিনিট টেন্স সম্পর্কে জেনে গেলাম, পরবর্তী ভিডিওতে আমরা 3টা কন্টিনিউয়াস টেন্স সম্পর্কেও জানবো।